বছরের শেষ দিনও তৃণমূলের নাটক থেকে অসভ্যতামি থেকে রেহাই পেল না বঙ্গবাসী। নির্বাচনে হারছে বুঝতে পেরে তৃণমূল একটা শেষ চেষ্টা করেছিল। দীর্ঘদিন ধরে হত্যে দিয়ে পড়ে থেকে কান্না কাটি করে নির্বাচন কমিশনে দেখা করার সময় চেয়েছিল। আর দেখা করে আসার পর বাইরে বেরিয়ে অসভ্যতামি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন পিসি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অনেক অসংলগ্ন আচরণ দেখেছিল বঙ্গবাসী। কেন পিসি ভাইপো এত মরিয়া হয়ে উঠেছে বলুন তো? মানে নির্বাচনের আগে আগে হঠাৎ এরকম অসংলগ্ন আচরণ করছে, মেজাজ হারাচ্ছে কেন? আজকে এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক নতুন বছর, আর নতুন বছরে পশ্চিমবঙ্গে নতুন সরকার হোক, এই কামনা করেই আজকের ভিডিও আমরা শুরু করি। এই সালটা মানে 2026 সাল তৃণমূলের জন্য খুব একটা সুখের হতে চলছে না। এটা বুঝতে পেরে গেছে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর শেষের দুটো দিনে আরো বেশি করে তার প্রমাণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো এই শেষের দুটো দিন, মানে 30 এবং 31শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গে 3 দিনের সফরে এসেছিলেন বর্তমান রাজনীতির চাণক্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এসে কমিটির সঙ্গে বসলেন, কার্যকর্তা সম্মেলন করলেন, সাংবাদিক সম্মেলন করলেন, কোর কমিটি বৈঠক করলেন, বিধায়ক সাংসদ সবাইকে নিয়ে বৈঠক করলেন, 1:1 অনেকগুলো বৈঠক করলেন। তার সঙ্গে তিনি দেখা করলেন দিলীপ ঘোষের সঙ্গেও। বলতে গেলে আগামী নির্বাচনের মূল সুর তিনি বেঁধে দিলেন। একদিকে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এই চারজনকে একত্রে একসাথে বেঁধে কাজ করার নিদান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাঠে নেমে পড়ার পরামর্শ দিলেন তিনি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চার কোনায় চারজনকে একেবারে মাটি কামড়ে পড়ে থাকার কথা বললেন তিনি। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন এবং কোথায় কি সমস্যা রয়েছে তা বুঝলেন ও উপদেশ দিলেন কিভাবে কি কাজ করতে হবে, কিভাবে সামনে এগিয়ে যেতে হবে। আর এই 2 দিনের সফরেই কার্যত সিঁদুরে মেঘ দেখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল। তারই একটা ঝলক আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে সফরকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে। সেই জনসভা থেকে তিনি কদর্য কুৎসিত ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন, হাত পা ছুঁড়ে খুব অসংলগ্ন আচরণ করলেন। শুধু তাই নয়, তিনি নজিরবিহীন ভাবে ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন। বাদ দিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকেও। দেখুন সেই ভিডিও। যাকে যা পারছে বলছি, আর টাকা দিয়ে কোটি কোটি টাকা, বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। পরিবারতন্ত্র করবে কি করে? তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক, এটা হতে পারে না। আর পিসির পরদিনই রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার নাটকের মঞ্চটা কলকাতা বা পশ্চিমবঙ্গ ছিল না, তিনি শটান চলে গেলেন দিল্লি। দীর্ঘদিন ধরে চিঠি লিখছিল তৃণমূল, বিভিন্ন টালবাহানা করছিল, কাকুতি মিনতি করছিল নির্বাচন কমিশনের কাছে, একটা যদি দেখা পাওয়ার সুযোগ পাওয়া যায়, একটা যদি মিটিং হতে পারে। সে মিটিং হলো। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সময় দিয়েছিল তৃণমূলকে এবং 31শে ডিসেম্বর সেই সময় মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সৈনিক ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি 10 জন ডেলিগেশনকে নিয়ে দিল্লির দপ্তরে যান এবং সেখানে তিনি ঘন্টাখানেক মিটিং করেন। দেখুন, প্রথম দিকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো একটু অন্যরকম ছিল। মনে করে দেখুন আপনারা, তিনি বলতেন যদি একটা নাম বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে পুরো দিল্লি স্তব্ধ করে দেবো, কলকাতা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছুই হলো না। খুব সুন্দরভাবে এসআইআর সম্পূর্ণ হয়ে গেল, খসড়া তালিকা প্রকাশ হয়ে গেল, এখন শুনানি পর্ব চলছে। কাজেই
আর কিছু করা সম্ভব নয় বুঝতে পেরে একটা শেষ চেষ্টা করার জন্য দীর্ঘদিন ধরে মরিয়া চেষ্টা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে একটু দয়া পরবশ হয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার তাদেরকে সময় দেয়, এবং সেখান থেকে বেরিয়ে তিনি কি করলেন, সেখান থেকে বেরিয়ে সাংবাদিক ডেকে তিনি একের পর এক ভাষায়, কদর্য ভাষায় নির্বাচন কমিশনকে তিনি আক্রমণ করতে থাকলেন, নানা কথা বললেন। যদিও সে সমস্ত কথার কোনো প্রমাণ নেই। তিনি বললেন নির্বাচন কমিশন নাকি তার প্রশ্নের কোনো উত্তরই দেয়নি, দু একটা প্রশ্ন ছাড়া বাকি প্রশ্নে নাকি সঠিক জবাব দিতে পারেনি। আচ্ছা বলুন তো, নির্বাচন কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ একটা পদে বসে থেকে জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশনই বলুন, এদের সময় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্টোপাল্টা প্রশ্নের জবাব দেওয়ার? আর বিশেষ করে যখন পুরো প্রক্রিয়াটা হচ্ছে সংবিধান মেনে, নিয়ম মেনে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয় তো, দেশের বিভিন্ন রাজ্যে বা প্রতিটি রাজ্যেই ধাপে ধাপে এই পদ্ধতি সম্পূর্ণ হবে, তাহলে আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দেওয়ার মতন আছেটাই বাকি। যাই হোক, সুবিধে করতে পারলেন না বুঝতে পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে এসে বেশ গালিঠালি দিলেন, এবং বোঝাই গেল যে ভিতরে চিড়ে ভেজেনি এবং এদের এজেন্ডা সফল হয়নি। মোট কথা, বছর শেষটা খুব একটা ভালো গেল না পিসি ভাইপো দুজনের জন্যই। वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। ये कहता है जिसको चुनाव कराना आता है वो वोटर लिस्ट पे नजर दे। वोटर लिस्ट पे चोरी हो रहा है। आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। তৃণমূল এত কেন লাফালাফি করছে বলুন তো? মানে আপনারা যদি 2021-এর ইলেকশন দেখেন বা 2024-এর সময় এত কিন্তু লাফালাফি করতে দেখা যায়নি পিসি ভাইপো বা অন্য কোনো তৃণমূল নেতা নেতৃত্বের। এর উত্তর খুঁজতে গেলে আমাদের আরো 5 বছর আগে ফিরে যেতে হবে 2021-এর বিধানসভা নির্বাচনে। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 2,89,68,261টা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বা এখন বিজেপি বিরোধী দল, রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের মোট ভোট ছিল 2,29,05,474। মোট ভোটের ব্যবধান ছিল 60,62,807। পশ্চিমবঙ্গের নির্বাচন 2024 এবার শুরু। সেখানে তৃণমূল ভোট পেয়েছিল 2,76,74,133টা। বিজেপি পেয়েছিল 2,34,31,081। ব্যবধান 42,43,052। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের পার্থক্য 2021 থেকে 2024-এ কমেছে 20 লক্ষ। মানে তৃণমূলের ভোট ব্যাংক থেকে 20 লক্ষ ভোট ব্যাংক 2024 সালে শিফট হয়ে গিয়েছিল বিজেপির দিকে। আর আমরা সবাই জানি তৃণমূল ছাপ্পা দেওয়াতে একেবারে পিএইচডি করেছে। কাজেই এসআইআর এর পরে তৃণমূলের যে ছাপ্পা ভোট ব্যাংক ছিল সেটা যে বাতিল হচ্ছে এটা তৃণমূল খুব ভালো করে বুঝে গিয়েছে। আর এটাই পিসি ভাইপো দুজনেরই মাথা গরম করিয়ে দিচ্ছে। এবার একটু এসআইআর এর পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখা যাক। এসআইআর এর প্রাথমিক খসড়ায় বাদ গিয়েছে 58,20,898 জন ভোটার, যার মধ্যে 24.17 লক্ষ মৃত, 19.88 লক্ষ স্থানান্তরিত, 12.20 লক্ষ মিসিং এবং 1,38,000 ফেক। এই 58 লক্ষ ভুয়ো ভোটাররাই ছিল তৃণমূলের শক্তি। ভোটের ব্যবধান মোট 42.5 লক্ষ। 2024-এর নির্বাচন, খানিক আগে আপনাদের হিসেব দেখালাম। আর এসআইআর এ বাদ যাচ্ছে 58 লক্ষ ভুয়ো ভোটার। বুঝতেই পারছেন কেন তৃণমূলের মাথা এত গরম হয়ে যাচ্ছে। এবার কমিশনের দেওয়া একটা তথ্য দেখি, মানে 58 লক্ষ তো বাদ যাচ্ছেই, তার পাশাপাশি যারা শুনানিতে ডাক পেয়েছেন, যাদের ম্যাপিং হয়নি, মিসিং লিংক রয়েছে, এরকম 1,86,00,000 ভোটার রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে সন্দেহজনক ভোটারের সংখ্যা 1,86,00,000। বিহার এসআইআর কে এক্সট্রাপোলেট করে ধারণা করা যায় ওই 1,86,00,000-এর মধ্যে বেশ কয়েক লক্ষ বাদ যাবে। সুতরাং মোট বাদ যাওয়ার সংখ্যাটা 1 কোটির আশেপাশে হতে পারে। তাহলে এই 1 কোটি ভোটারের বেনিফিট কারা পাচ্ছিল এতদিন? অবশ্যই তৃণমূল কংগ্রেস। এটা তো অঙ্কের হিসেব বললাম। এবার বলি তৃণমূলের নেতা নেত্রীরা কিভাবে ফেক প্রপাগান্ডা চালাচ্ছে। দেখুন, এসআইআর হয়ে গিয়েছে, যারা বিএলও ছিলেন তারা খুব ভালোভাবে কাজ করেছেন, হুমকির মুখেও তারা কাজ করেছেন, এমনকি ইআরও যারা রয়েছেন তারাও বিভিন্ন চাপ তৃণমূলের তরফ থেকে বিভিন্ন হুমকি টুমকি মাথায় দিয়েও তারা খুব সুন্দর করে কাজটা করেছেন, এবং প্রাথমিকভাবে কয়েকজনের অসুবিধা হলেও পরবর্তীকালে কিন্তু খুব সুন্দরভাবে তারা কাজটা করেছিলেন। আমি সম্প্রতি একটা ভিডিও দেখছিলাম, যেখানে দেখছিলাম কিভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে যারা কাজ করছেন কর্তব্যরত সরকারি আধিকারিকদের। দেখুন সেই ভিডিও। আমি নিজে কানে শুনেছি। বলুন। আপনি শুনেছেন,
আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ এই যে ভাই প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে, একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণ ভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। আপনার গভর্নমেন্ট অফিসারকে অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন, আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি যেন যা পারেন প্রচন্ড ভাবে থ্রেট করছেন আমাকে। তাই এসআইআর এর শুনানি পদ্ধতিতে তৃণমূল একটা ফেক প্রোপাগান্ডা চালাচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যারা বয়স্ক, অসুস্থ বা বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে কিন্তু শুনানির সময় আসার দরকার নেই শুনানি কেন্দ্রে। একবার নির্বাচন কমিশনকে জানিয়ে দিলে তাদেরই প্রতিনিধিরা গিয়ে পুরো কাজটা বাড়িতে বসে সম্পূর্ণ করে দেবেন। সেই সংক্রান্ত সার্কুলেশনও জারি করেছিল নির্বাচন কমিশন। তারপরেও তৃণমূলের স্থানীয় স্তরের নেতারা অসভ্যতামি করছেন এবং এই সমস্ত বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন শুনানি কেন্দ্রে। আর তারপর কি করছে জানেন? তাদের ছবি তুলে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, মিডিয়ায় দিয়ে দিচ্ছেন। বুঝুন, এই বয়স্ক মানুষ যারা রয়েছেন তারাও তৃণমূলের নোংরা রাজনীতির হাত থেকে রেহাই পাচ্ছেন না। আমি আপনাদের জন্য নির্বাচন কমিশনের নোটিফিকেশনের স্ক্রিনশটটা দিয়ে দিলাম স্ক্রিনে, দেখে নিন। পাশাপাশি আরো একটি বিষয় আক্কেল গ্রুপ হয়ে গিয়েছে পিসি ভাইপোর। নির্বাচন কমিশন জানিয়েছে যে 11টি নথির কথা বলা হয়েছিল, তার মধ্যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে, কিন্তু এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে 2010 সালের আগে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু সার্টিফিকেট গ্রহণ করা হবে। অর্থাৎ তৃণমূল নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে দুধেল গাইদের ভোটের জন্য দেদার বিলিয়ে বেড়াচ্ছিল ওবিসি বি সার্টিফিকেট। এই ওবিসি বি সার্টিফিকেট বা ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। কাজেই বিপুল ভাবে তাড়াতাড়ি করে এরা যে ছাপ্পা মেরে ভুয়ো সার্টিফিকেট বিলি করছিল এসআইআর এর নাম তোলার জন্য, সেটাও বাতিল হয়ে গেল। আপনারা বুঝুন, একের পর এক জায়গায় সেটব্যাক, একের পর এক জায়গায়। তার কারণ দীর্ঘদিন ধরে এই তৃণমূল দলটা নিয়ম বহির্ভূতভাবে কাজ করে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, এরা ভেবেছিল আমরা যা খুশি করবো, কেউ ধরতেও পারবে না, কেউ কিছু করতেও পারবে না। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না বুঝতে পেরেই মাথাটা গেছে তৃণমূলের নেতা নেত্রীদের। তৃণমূলের চিন্তার আরো একটা বড় কারণ রয়েছে, সেটা হলো ভোট বিভাজন। দেখুন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে 2010 সালের পর সিপিএম এর যে কোর মুসলিম ভোট ব্যাংক ছিল সেটা তৃণমূলের দিকে শিফট করে গিয়েছিল। সেটাই পরবর্তীকালে তৃণমূলের দুধেল গাই ভোট ব্যাংক হয়ে যায়, ওই 30% হিসেবে আর কি। আর পরবর্তীকালে এরাই নিয়ন্ত্রণ করতে থাকে তৃণমূল কংগ্রেসকে। এবার একটু পশ্চিমবঙ্গে হিন্দু ও মুসলিম ভোটের বিভাজনটা বুঝে নেওয়া যাক। 2024 সালের সাধারণ নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল 39% মতো এবং তৃণমূল 46% মতো। মোটামুটি ভাবে বাংলার ভোটার ভাগ হয়েছিল হিন্দু প্রায় 70% এবং মুসলিম প্রায় 30% যদি ধরে নেওয়া যায়, তাহলে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, তাহলে কত শতাংশ হিন্দু ভোট পেলে বিজেপির ভোট হয় 39%? উত্তর হলো 57 থেকে 58%। এখন বিজেপির ভোট 45% করতে হলে কত শতাংশ ভোট পেতে হবে? উত্তর হলো 64 থেকে 65%। অর্থাৎ আর প্রায় 6-7% হিন্দু ভোট বাড়াতে পারলেই বিজেপি পশ্চিমবঙ্গে জিতে যাবে। এতদিন তৃণমূলের রাজনীতির সমীকরণটা ছিল মুসলিম ভোটের পুরোটা মানে পুরো 30% এবং হিন্দু টোটাল ভোট মানে 70% যে হিন্দু ভোট রয়েছে তার 30% ভোট, মানে এই 60% ভোট 30% মুসলিম আর 30% হিন্দু ভোট নিয়ে সরকার চালাচ্ছিল তৃণমূল। ভেবে দেখুন, 70% হিন্দু যেখানে, তার মধ্যে মাত্র 30% হিন্দু তৃণমূলকে ভোট দিচ্ছিল। আর এই ভোটের কারণেই বলতে গেলে একটা সংখ্যালঘুদের সমর্থনে একটা অনৈতিক সরকার চালাচ্ছিল তৃণমূল। আর এটা হিন্দুদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ মেজরিটি হিন্দু তৃণমূলকে ভোট না দিলেও কেবলমাত্র সংখ্যালঘু ভোটের নিরিখেই এতদিন ধরে ক্ষমতায় বসেছিল তৃণমূল কংগ্রেস। আর এটা এবার বাংলার হিন্দু ভোটাররা বুঝে গিয়েছে, আর বুঝে গিয়েছেন বলেই একটা আরো বড় অংশের ভোট, যে 30% তৃণমূলকে ভোট দিত হিন্দুরা, তার একটা বড় অংশের ভোট কিন্তু এবার বিজেপির দিকে শিফট হতে পারে। আর সেটা বুঝতে পেরেই মানে নিজের কোর হিন্দু ভোট ব্যাংকে ওই যে 30% হিন্দু ভোট ব্যাংক, তাতে আঘাত হতে পারে বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিন্দুদের ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছেন। কখনো ভৈরবের মন্দির, কখনো দুর্গাঙ্গন বা কখনো জগন্নাথ মন্দির। যদিও দুর্গাঙ্গন
একটা বড় সেটব্যাক তৃণমূলের জন্য। কারণ নিউ টাউনে যে জায়গাটা প্রাথমিকভাবে দেখা হয়েছিল দুর্গাঙ্গন বানানোর জন্য, সেই জায়গাটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং মুসলিমদের সরাসরি আপত্তিতে তিনি বাধ্য হয়েছেন দুর্গাঙ্গনকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল, 4 কোটি টাকা খরচও করে ফেলেছে, মানে মুসলমানরা আপত্তি করেছে, যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না। এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে, পিছিয়ে গেছেন, শিল্প করার জায়গায় গেছেন, নিউ টাউনে বাস স্ট্যান্ডের কাছে। তার কোনো টেন্ডার হয়নি, তার কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু নেই, কিন্তু কালকে তিনি পুরুলিয়া না বাঁকুড়া যাওয়ার সময় লাঠি ফাটিয়ে দিয়ে চলে যাবেন। আর কেউ তো ফাটাবেন না, ফাটাতে জানেন না, দীঘাতে ফাটাতে পারেননি, ওখানে যাও এটা কিছু করে যাবেন। এর অর্থ কি হয়? এর অর্থ একটাই হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই দুর্গাঙ্গনকে সামনে দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করুন না কেন, তার কাছে আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই 30% দুধেল গাইদের ভোট ব্যাংক। আর তার জন্য তিনি হিন্দুদের ভাবাবেগ, হিন্দুদের চিন্তা ভাবনার সঙ্গে প্রতারণা করতে কোনো দ্বিধা নেই তার। এর থেকে আরো একটা বিষয় স্পষ্ট হয়, বিষয়টা হলো পুরো তৃণমূল দলটাকে নিয়ন্ত্রণ করছে এই 30% দুধেল গাই ভোট ব্যাংক। কাজেই বুঝতেই পারছেন, একদিকে এসআইআর, একদিকে হিন্দু ভোট কমে যাওয়ার চিন্তা, একদিকে মুসলমানদের চাপ, সব মিলিয়ে ঘরের মধ্যে চাপে রয়েছে পিসি ভাইপো এবং গোটা তৃণমূল দলটা। পাশাপাশি বাইরেও কিন্তু চাপ কম নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তার ইচ্ছে হয়েছিল প্রধানমন্ত্রী হবেন তিনি, তাই জন্য দেশের সবকটা চোর বিরোধী দল এবং পরিবারবাদ দলের সঙ্গে হাত মিলিয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও এখন সেভাবে আর হালে পানি পাচ্ছে না তৃণমূল ন্যাশনাল ক্ষেত্রে। আর তাই জন্যই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে চিৎকার করে করে বলছিলেন যে আমাদের থেকে শেখা উচিত কি করে প্রতিবাদ করতে হয়, কি করে আন্দোলন করতে হয়। বিরোধীরা শুধু ঘরে বসে থাকলে চলবে, আন্দোলন করতে হয়, প্রতিবাদ করতে হবে। যদিও কেউ এখন তাদের কথার পাত্তা টাত্তা দিচ্ছে না আর কি। কার্যত ভাইপোর গলায় হতাশার সুর স্পষ্ট ছিল। আর পিসি তো কবে থেকেই হতাশ হয়ে গিয়েছেন, তার বিভিন্ন জনসভায় তিনি বারবার সেটা ব্যক্ত করে দিয়েছেন। সব মিলিয়ে 2025-এর শেষটা যেরকম ভালো গেল না, তেমনি 2026-এর শুরুটাও কিন্তু ভালো হলো না তৃণমূলের জন্য। আর আগামী দিনে তৃণমূলের কপালে আরো দুর্ভোগ রয়েছে। বাংলার মানুষ সেই জবাব তাদের দেবে। আমরা আশা রাখি বাংলার মানুষ তৃণমূলকে ওই তৃণমূল স্তর থেকেই উপড়ে ফেলে দেবে। আপনাদের কি মনে হয়, তৃণমূল কি তাদের কোর ভোট ব্যাংক ধরে রাখতে পারবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।